প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ে বিগত বছরের একটি বোর্ড প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে এবং কয়েকটি লেনদেনের কথা এখানে বলা আছে। প্রথমে 1 তারিখের লেনদেনে বলা হচ্ছে মূলধন আনয়ন 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছে। তারপর বলা হচ্ছে জুলাই 5 বাকিতে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। জুলাই 15 বাকিতে পণ্য বিক্রয় করা হলো 40,000 টাকা। 22 তারিখ আয়কর প্রদান করা হয়েছে 4,000 টাকা। 30 তারিখ বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। আচ্ছা, এগুলো ছিল আমাদের লেনদেন সমূহ। এবার দেখো প্রশ্নে ক নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে 5 এবং 15 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তাহলে 5 এবং 15 এই দুইটা তারিখের জন্য আমরা জাবেদা দিব। তো প্রথমে আসো 5 তারিখের লেনদেনের জন্য জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট এবং টাকার ঘরে আমরা লিখব 30,000 টাকা। তারপর 15 তারিখের লেনদেন, এখানে বলা হয়েছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় করা হলে আমাদের জাবেদা হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো এই দুইটা জাবেদাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব, আবার প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাব। এরপর আমরা চলে যাই খ নাম্বার প্রশ্ন, টি ছকে বিজ্ঞাপন এবং উত্তোলন হিসাব প্রস্তুত করো। ওকে, টি ছকে আমাদের বিজ্ঞাপন এবং উত্তোলনের জন্য হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে আমরা প্রথমে টি ছকটা একটু দেখে নেই। আমাদের টি ছকের মধ্যে একটা ভাগ থাকে, অর্থাৎ টি এর মতো শেপ থাকে এবং দুই পাশে ডেবিট ক্রেডিট আমরা দুইটা সাইড ক্রিয়েট করি। আচ্ছা, তো প্রথমে আমাদের বিজ্ঞাপন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। এখন আমরা যদি জাবেদাটা খেয়াল করি, আমাদের এখানে কিন্তু একটাই বিজ্ঞাপন হিসাব আছে, সেটা হচ্ছে জুলাই 30। জুলাই 30 তারিখের যদি আমরা প্রথমে জাবেদাটা করে ফেলি, তাহলে সেই জাবেদা থেকে আমাদের পরবর্তীতে খতিয়ান নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো বিজ্ঞাপন খরচ, এটার জন্য আমাদের জাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম বিজ্ঞাপন হিসাব ডেবিট। সো আমরা প্রথমে টি ছকের ডেবিটের ঘরে নগদান হিসাব লিখব এবং টাকার অঙ্কটা বসাবো। এবার দেখো আমাদের এখানে তো বিজ্ঞাপন নামে আর কোনো লেনদেন নেই, শুধুমাত্র একটাই লেনদেন ছিল। এবার আমাদের ক্লোজ করার পালা এবং ব্যালেন্সটা তৈরি করার পালা। তার মানে আমরা ডেবিট ঘরেই শুধুমাত্র 2,000 টাকা দেখছি, ক্রেডিট ঘরে কোনো ব্যালেন্সই ছিল না। তাই দুইটা পাশকে সমান করার জন্য, ডেবিট ক্রেডিট সমান করার জন্য আমরা এই 2,000 টাকাকে এখানে নিয়ে ব্যালেন্স সিডি করে দিলাম। এবার জুলাই 31 তারিখের যে ব্যালেন্স সিডি, সেটাই কিন্তু পরবর্তী মাসের অর্থাৎ আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে 2,000 টাকা। এটা গেল আমাদের বিজ্ঞাপন হিসাব। এবার দেখো আমরা যদি উত্তোলন হিসাবটা খেয়াল করি, আমাদের উত্তোলনও এখানে একটাই আছে এবং সেটা হচ্ছে জুলাই 22 আয়কর প্রদান। আয়কর প্রদান করা হলে আমরা সেটা সাধারণত উত্তোলন হিসাবে লিখে থাকি। তাহলে দেখো আয়কর প্রদান করা হয়েছে 4,000 টাকা। তো এটার জাবেদাটা কি হবে? আমরা যদি আয়করের জাবেদাটা দেই, জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। তাহলে দেখো এবার যেহেতু উত্তোলন হিসাব তৈরি করতে বলা হয়েছে, আমাদের উত্তোলন হিসাব ডেবিট, সো আমরা আবারও আমাদের টি ছকের ডেবিটের ঘরে নগদান হিসাব লিখব এবং টাকার অ্যামাউন্ট বসাবো 4,000 টাকা। সেমভাবে এখানেও যেহেতু আমাদের আর কোনো লেনদেন নেই বা আর কোনো হিসাব নেই, আমরা এটাকেই ক্রেডিট সাইডে বসাবো, কারণ আমাদের দুইটা সাইড সমান করতে হবে।
তাহলে দেখো এই 4,000 টাকায় আমরা এই পাশেও বসিয়ে দিলাম। তার মানে জুলাই 31 তারিখে যেটা ব্যালেন্স সিডি হবে সেটাই কিন্তু পরবর্তী মাসের অর্থাৎ আগস্টের 1 তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি। তার মানে আমরা প্রথমে দেখলাম আমাদের বিজ্ঞাপন হিসাব এবং তারপর দেখলাম আমাদের উত্তোলন হিসাব। এবার চলে যাই গ নং প্রশ্নে। এবার আমাদের বলা হয়েছে চলমান জের ছকের মাধ্যমে মূলধন হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো। তাহলে একটু আমরা দেখি মূলধন হিসাব কোথায় কোথায় আছে। আমাদের মূলধন হিসাব শুধুমাত্র এই প্রথম জাবেদার মধ্যেই আছে, তাই 1 তারিখের লেনদেন দিয়ে আমাদের মূলধন হিসাবটা প্রস্তুত করতে হবে। আর কোনো জাবেদা থেকে কিন্তু আমরা মূলধন হিসাবটা প্রস্তুত করতে পারছি না। তার মানে আমরা প্রথমে চলমান জের ছকটা লিখে ফেলবো এবং যেহেতু একটাই লেনদেন তাই আমরা জুলাই 1 লিখলাম। লেখার পরে আমাদের যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তাই মূলধন হিসাব যেহেতু ক্রেডিট হয় তাই আমরা ক্রেডিটের ঘরে টাকার অঙ্কটা বসালাম। এবার উল্টো অর্থাৎ ডেবিট হিসাব খাতের নামটা লিখে দিলাম। এবার দেখো আর যেহেতু কোনো লেনদেন নেই আমরা এই ক্রেডিট ব্যালেন্সটাই জেরের ঘরে বসিয়ে দিলাম ক্রেডিটের টাকার ঘরে, অর্থাৎ আমাদের এখানে মূলধন হিসাবের ক্রেডিট ব্যালেন্স 80,000 টাকা। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তীতে বলা হয়েছে নগদান হিসাব প্রস্তুত করো। দেখো প্রায় প্রত্যেকটি লেনদেনের সাথেই কিন্তু নগদান জড়িত, যেমন মূলধন হিসাবের সাথে নগদান জড়িত, তারপরে আয়কর প্রদানের সাথে নগদান জড়িত, আবার বিজ্ঞাপন খরচের সাথেও নগদান জড়িত। প্রথমে যদি আমরা এই 3টা হিসাবের জাবেদা করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো প্রথমটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তারপর যদি আমরা আয়কর প্রদানের জাবেদা দেখি, আমরা অলরেডি এই 2টার জাবেদা দেখেছি, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে যদি আমরা বিজ্ঞাপনের জাবেদা দেখি, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তার মানে দেখো প্রথমটি শুধুমাত্র নগদান হিসাব ডেবিট হয়ে যাচ্ছে এবং বাকি 2টা হয়ে যাচ্ছে ক্রেডিট। তার মানে প্রথম যে জাবেদাটা অর্থাৎ মূলধনের যে জাবেদাটা সেটার জন্য আমরা আমাদের ডেবিট ঘরে টাকা বসাবো, জেরেও ঠিক ডেবিট ঘরে কিন্তু বসে গেল এবং আমাদের ক্রেডিট হিসাব খাতটা আমরা লিখব মূলধন হিসাব। পরবর্তীতে 22 তারিখে ছিল উত্তোলন হিসাব এবং আমাদের নগদান হিসাবটা ছিল ক্রেডিটের ঘরে, তাই আমরা ক্রেডিটের ঘরে টাকা বসালাম। এবার দেখো আমাদের ডেবিট জের ছিল 80,000 টাকা এবং ক্রেডিট তৈরি হয়েছে 4,000 টাকা। তার মানে 80,000 টাকা থেকে ক্রেডিটের 4,000 টাকা মাইনাস করলে আমরা এখনো ডেবিটের ঘরে দেখতে পাচ্ছি 76,000 টাকা। এবার তার পরের হিসাবে চলে যাই, জুলাই 30 তারিখ বিজ্ঞাপন হিসাব আমরা প্রদান করেছিলাম। তো এখানেও আমাদের নগদান হিসাব কিন্তু ক্রেডিটে হয়ে গিয়েছিল। তাহলে যদি আমাদের নগদান হিসাব ক্রেডিট হয় আমরা অলরেডি ডেবিটের ঘরে দেখতে পাচ্ছি 76,000 টাকা ডেবিট। এই 76,000 টাকা ডেবিট থেকে যদি আমরা 2,000 টাকা ক্রেডিট বাদ দিই, মাইনাস করি, তাহলে আমাদের স্টিল এখনো ডেবিটের ঘরে ব্যালেন্স আছে 74,000 টাকা। তাহলে দেখো আমরা প্রথমে টি ছক দেখলাম, টি ছকে 2টা খতিয়ান প্রস্তুতকরণ দেখলাম। এবার সবার শেষে আমরা দেখলাম মূলধন হিসাব এবং নগদান হিসাব যেটা চলমান জের ছকের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। আশা করছি এই খতিয়ান সম্পর্কিত পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।